সবাইকে এই চ্যানেলে স্বাগত। তাহলে সংসদে কোনো একটা বিল পেশ হলে সেটা মানি বিল কিনা তা স্পিকার কিভাবে বোঝে সেটা তো বুঝলাম। এরপরে রয়েছে ফাইন্যান্স বিল বা ফাইন্যান্সিয়াল বিল। আগামী 1 বছরে পুরো দেশ জুড়ে সম্ভাব্য কি আয় ও ব্যয় হবে তারই যে হিসাব সেটাকেই বলা হয় ফাইন্যান্সিয়াল বিল বা ফাইন্যান্স বিল। তো ব্যাপারটাকে একটু সহজ করে বুঝি। আমার ক্ষেত্রেই ধরলাম বিগত কয়েক বছরে আমার কিছু আয় হয়েছে, আবার কিছু খরচও হয়েছে। এখন সেই আয় ও খরচের উপর ভিত্তি করে আমি মোটামুটি একটা আন্দাজ করতে পারি যে আগামী 1 বছরে আমার কোন কোন জায়গা থেকে কি আয় হবে এবং কোথায় কোথায় কি রকম খরচা হবে। এই আয়ের ভেতর থাকতে পারে এই যে আমি যে প্রফেশনে আছি এই প্রফেশনে এখানকার বেতন, আমাকে কেউ গিফট হিসাবে কোনো কিছু অনুদান দিল তাহলে সেটাও আমার একদিক থেকে আয়। আমি হয়তো কোনো একটা অ্যামাউন্টের জন্য সেই অ্যামাউন্টটা কারোর কাছ থেকে ধার নিলাম, সেটাও তাহলে আমার কাছে ইনকাম হিসাবে এলো। বা আমি হয়তো কাউকে ধার দিয়েছিলাম, সে ধার আমাকে শোধ করলো, তাহলে সেটাও আমার কাছে কি ইনকাম হিসাবে এলো। এবার আমার ব্যয় কেমন হয়, আমার এই দৈনন্দিন কিছু খরচা, সেই সমস্ত খরচাগুলোকে আমার ব্যয়। আমি হয়তো কারোর কাছে লোন নিয়েছি, সেটা কাউকে শোধ করতে হবে, তার যে ইনস্টলমেন্ট সেটা আমার ব্যয়। আমি হয়তো কাউকে কোনো গিফট দিলাম, তাহলে সেটাও আমার খরচ। এইরকম বিভিন্ন ধরনের খরচ আমার থাকে। ঠিক সেই রকমই আগামী 1 বছরে দেশের কোন কোন জায়গা থেকে কিরকম আয় হবে এবং কোথায় কোথায় কি কি খরচা হবে সেই সমস্ত আয় ও ব্যয়ের একটা টোটাল হিসাব যদি করা হয়, সেই হিসাবটাকেই বলা হয় ফাইন্যান্স বিল বা ফাইন্যান্সিয়াল বিল। এখন এই ফাইন্যান্স বিলে কিছু স্পেশাল প্রভিশন আছে, তো সেই প্রভিশনগুলোকে সেগুলো একটু পরে আসি। এর আগে বাজেট, আমরা জানি যে প্রতি বছর বাজেট হয়, সেই বাজেটের সাথে ফাইন্যান্স বিলের একটা সম্পর্ক রয়েছে, তো সেটা আগে বুঝে নি। ধরলাম এই বছরের যে বাজেট, সেই বাজেটে আন্দাজ করা হলো যে দেশে বিভিন্ন রকম ট্যাক্স মিলিয়ে আমাদের যে আমরা বিভিন্ন ইনকাম ট্যাক্স দিই, বিভিন্ন জিনিস কেনার ওপর জিএসটি দিই, সেই জিএসটি সেই সমস্ত কিছু দেশের কনসলিডেটেড ফান্ডে যায়। তো সেটা কি, সেটা অ্যাকচুয়ালি দেশের আয়। তো বিভিন্ন ট্যাক্স থেকে সরকারের আয় হবে 80,000 কোটি টাকা। বাজেটে ধরা হলো যে আগামী 1 বছরে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বিভিন্ন ট্যাক্স মিলিয়ে সরকারের ঘরে 80,000 কোটি টাকা আসবে। ক্যাপিটাল আর ইন্টারেস্ট লোন বাবদ, মানে আমাদের দেশ থেকে হয়তো অন্য কোনো দেশকে বা কোনো রাজ্যকে লোন দেওয়া হয়েছিল, তো সেই লোন ফেরত বাবদ দেশে হয়তো 50,000 কোটি টাকা আসবে। এছাড়া বিভিন্ন কাজের জন্য ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বা অন্য কোনো দেশ থেকে লোন নেওয়া হলো, তো এইরকম বিভিন্ন দিক থেকে দেশে আগামী 1 বছরে সব মিলিয়ে 1,50,000 কোটি টাকা আসবে। এটা বাজেটে আমাদের একটা সম্ভাব্য হিসাব করা হলো। আর কোথায় কোথায় কেমন ব্যয় হবে সেটা বাজেটে ধরা হলো যে বিভিন্ন সেক্টরে যে খরচ হয়, যেমন যত সরকারি কর্মচারী আছে তাদের বেতন, এছাড়া তাদের বিভিন্ন ভাতা, প্লাস সরকারি সমস্ত অফিসের সমস্ত খরচ, বিভিন্ন কনস্ট্রাকশনের খরচ, এই বিভিন্ন রকম খরচ দিয়ে টোটাল 1 লক্ষ কোটি টাকা খরচ হবে। ধরলাম 1 লক্ষ কোটি টাকা খরচ হবে। এছাড়া আমরা অন্য কোনো দেশ থেকে লোন নিয়েছিলাম কখনো কখনো, সেই লোন বাবদ আসল আর কিছু সুদ হয়তো সেই দেশকে ফেরত দিতে হবে, তো সেই হিসাবে 15,000 কোটি টাকা হয়তো ফেরত দিতে হবে। এছাড়া অন্য কোনো দেশকে বা অন্য কোনো রাজ্যকে হয়তো আমরা ধার দিলাম, ধার হিসাবে 25,000 কোটি টাকা দেওয়া হবে আগামী 1 বছরে। তো এই বিভিন্ন খরচ মিলিয়ে ধরলাম 1,40,000 কোটি টাকা খরচ হবে। এটা বাজেটে বলা হলো। বাজেটে বলা হলো যে সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি 1,50,000 কোটি টাকা মতো আয় হবে এবং সব দিক মিলিয়ে 1,40,000 কোটি টাকা মতো খরচ হবে। তো এইটা আমাদের বাজেটে বলা হলো। তাহলে এইগুলো তো বাজেটে একটা সম্ভাব্য হিসাব করা হলো যে আমার এই আয় হবে এবং এই ব্যয় হবে, কিন্তু কোন কোন জায়গা থেকে এক্স্যাক্টলি কত পরিমাণ টাকা আসবে বা এক্স্যাক্টলি কোথায় কোথায় কত খরচা হবে সেটার জন্য একটা ডিটেইলড হিসাব যখন বাজেট পেশ হয় তারপরে দিতে হয় সরকারকে, সেই হিসাবটা দিতে হয়। সেই হিসাবটাই হলো ফাইন্যান্স বিল। তাহলে এই ফাইন্যান্স বিল কখন ওঠে? বছরের শুরুতে যখন বাজেট পেশ হয়, সেই বাজেট পেশ হওয়ার পরে এই ফাইন্যান্স বিলকে সংসদে রাখা হয়। তারপর এই ফাইন্যান্স বিলটা লোকসভায় অ্যাপ্রুভ করে, রাজ্যসভায় অ্যাপ্রুভ করে, তারপর রাষ্ট্রপতি অ্যাপ্রুভ করে দিলে সেটাকে ফাইন্যান্স অ্যাক্ট বা ফাইন্যান্স আইন বলে সারা দেশে লাগু করে দেওয়া হয়। এখন এই ফাইন্যান্স বিলে অনেক কিছু লেখা থাকে।
কোথায় কোথায় কি আয়, কোথায় কোথায় কি ব্যয়, এই সমস্ত কিছু লেখা থাকে। তার ভেতর অল্প কয়েকটা বিষয় আমরা এখানে লিখেছি এই ফাইন্যান্স বিলটাকে একটু ভালোভাবে বোঝার জন্য। তো এখানে লিখেছি যে কোথা কোথা থেকে আয় হবে, বিভিন্ন জায়গা থেকে আয় হয়, তার ভেতরে অল্প কয়েকটা পয়েন্ট লিখেছি যে ইনকাম ট্যাক্স থেকে কিছু আয় হবে। ইনকাম ট্যাক্স থেকে কি আয় হবে, যেমন আগের বছরে হয়তো বলা ছিল যে 0 থেকে 5 লাখ পর্যন্ত যাদের ইনকাম তাদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, 5 থেকে 10 লাখ পর্যন্ত যাদের ইনকাম তাদের 5% ট্যাক্স, এইরকম যে বিভিন্ন ট্যাক্সের স্ল্যাব, এবছরেও ঠিক সেই ট্যাক্স স্ল্যাবটাই রাখা হলো। সেই ট্যাক্স স্ল্যাব রেখে আমাদের ইনকাম ট্যাক্সে কিছু আয় হবে, দেশে কিছু আয় হবে জিএসটি দিয়ে। জিএসটি আগে যে রেটটা ছিল 0%, 5%, 12%, 18%, 28%, বিভিন্ন জিনিসে এই যে জিএসটি স্ল্যাবগুলো ছিল এই স্ল্যাবগুলো আগের মতনই থাকলো। যে যে জিনিসে যে যে জিএসটি ছিল সেই সেই জিনিসে সেই সেই জিএসটি রাখা হলো। সেইটা রেখে আমাদের কিছু জিএসটি থেকে ইনকাম হবে, মানে দেশের জিএসটি থেকে কিছু ইনকাম হবে, তাহলে ইনকাম ট্যাক্স থেকে কিছু ইনকাম হবে, জিএসটি থেকে কিছু ইনকাম হবে। কর্পোরেট ট্যাক্স, সরকারের ঘরে কর্পোরেট ট্যাক্স থেকে একটা বিশাল পরিমাণে আয় হয়, তো সেই কর্পোরেট ট্যাক্স থেকেও কিছু আয় হবে। এই কর্পোরেট ট্যাক্সের রেট আগে যা ছিল সেটাই রাখা হলো, এই যে সেম লিখেছি মানে হলো আগে যা ছিল সেটাই রয়েছে। তারপর এখানে আরেকটা জিনিস বলা হলো যে পেট্রোল আর ডিজেলকে জিএসটির আওতায় করে দেওয়া হলো, তাহলে সেই পেট্রোল আর ডিজেল থেকে একটা পার্টিকুলার ট্যাক্স সরকারের ঘরে আসবে। এখনো পর্যন্ত পেট্রোল বা ডিজেলকে জিএসটির আওতায় আনা হয়নি, কিন্তু ধরলাম যে এই ফাইন্যান্স বিলে বলা হলো যে পেট্রোল আর ডিজেলকে জিএসটির আওতায় আনা হবে, তাহলে সেই পেট্রোল ডিজেলের জিএসটি বাবদও সরকারের ঘরে কিছু ইনকাম হবে, কিছু পরিমাণ ট্যাক্স আসবে। এছাড়া আরো একটা পয়েন্ট হয়তো বলা হলো যে রাশিয়া থেকে 500 কোটি টাকা লোন নেওয়া হবে। রাশিয়া থেকে এর আগে হয়তো কখনো লোন নেওয়া হয়নি, রাশিয়া থেকে নতুন করে 500 কোটি টাকা লোন নেওয়া হবে, তাহলে এই 500 কোটি টাকাও কি ওই সরকারের ঘরে আসবে। এই হলো বিভিন্ন দিক থেকে আয়। এছাড়া আরো বিভিন্ন রকম আয় হবে, তো সেগুলো আর বললাম না। এবার ব্যয়ের দিক থেকে যদি দেখি, তাহলে ব্যয়ের দিক থেকে যে কনস্ট্রাকশনের কাজ, পুরো দেশে যত কনস্ট্রাকশনের কাজ, যেমন রোড, ফ্লাইওভার, মেট্রো রেল, বিভিন্ন বিল্ডিং, অফিস, স্কুল, হসপিটাল, কলেজ, এইরকম যে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ, সেই সমস্ত কনস্ট্রাকশনের কাজে আমাদের কিছু ব্যয় হবে, মানে কিছু খরচ হবে দেশের পয়সার, দেশের কনসলিডেটেড ফান্ড থেকে। প্লাস আমরা যে লোন নিয়েছিলাম অন্য দেশ থেকে বা ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ থেকে যে লোন নেওয়া রয়েছে, সেই সমস্ত লোন পরিশোধ করতে গেলেও আমাদের কিছু খরচ করতে হবে। এর পাশাপাশি বলা হলো যে জাতীয় পশু বাঘ ছিল, এটাকে বাঘ থেকে হাতি করা হবে। তাহলে জাতীয় পশু বাঘ থেকে যদি হাতি করা হয়, তাহলে সেক্ষেত্রে যে যে জায়গায় বাঘের প্রভিশন রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের হাতির প্রভিশন করতে হবে। তাহলে হাতির প্রভিশন করতে গেলে সেখানে একটা এক্সট্রা খরচের ব্যাপার রয়েছে, তো সেই সমস্ত খরচের ব্যাপারটা এখানে আমাদের এই ব্যয়ে ইনসার্ট করা হলো যে এই খরচ হবে, আমাদের এই সংশোধন করতে হবে, সংবিধানে অনেক সংশোধন করতে হবে, তো তার জন্য এত হয়তো খরচ হবে। এছাড়া বলা হলো যে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের যে অ্যালাউন্স আছে, মানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এরা যে ভাতা পায়, সেই সমস্ত ভাতা কমিয়ে দেওয়া হলো। এছাড়া আরো হয়তো বলা হলো যে স্টেট ট্যাক্স 43% কম দিয়ে দেওয়া হলো, মানে কি স্টেটের বিভিন্ন কালেক্ট হওয়ার ট্যাক্স যে পরিমাণটা সেন্ট্রালে পাঠানো হয় তার থেকে 43% সেন্ট্রাল ঘুরিয়ে স্টেটকে ফেরত দিয়ে দেয়। তো সেন্ট্রাল যে 43% ফেরত দিয়ে দিচ্ছে, সেই ফেরত দেওয়ার পরিমাণটা কমিয়ে দেওয়া হলো। বলা হলো যে স্টেটকে আর 43% ওই ট্যাক্সটা ফেরত না দিয়ে 20% ফেরত দেওয়া হবে। তাহলে ওই যে 43% ফেরত দেওয়া হচ্ছিল, সেটাও কি ওই দেশের কনসলিডেটেড ফান্ড থেকে ব্যয় হচ্ছিল, তো সেই ব্যয়ের পরিমাণটা চেঞ্জ হয়ে গেল। তো এইরকম বিভিন্ন জিনিস আমাদের ফাইন্যান্সিয়াল বিলে লেখা থাকে। এবার এই সমস্ত বিষয় তো লেখা থাকবে, এবার এইগুলো কি, এগুলো ওই ফাইন্যান্স বিলের ভেতরে। এবার বিল দিয়ে কিন্তু দেশে কোনো কাজে আসে না। বিল যতক্ষণ না আইনে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত দেশে কোনো প্রভাব পড়ে না। যেমন এই যে এখানে বলা হলো যে ইনকাম ট্যাক্স সেম রেট রাখা হলো, এবার এইটাকে যদি রাষ্ট্রপতি দ্বারা অ্যাপ্রুভ না করানো হয় ততক্ষণ কিন্তু কেউ ওই ইনকাম ট্যাক্সটা দেবে না। যেমন জিএসটি যদি পাস না করা হয় যে এই বছরে ওই একই জিএসটি থাকবে, জিএসটি, ইনকাম ট্যাক্স এগুলো কি, এগুলো 1 বছরের জন্য লাগু থাকে, এগুলো সামনের বছর আবার সেটা রিনিউ হবে। তাহলে জিএসটি যদি অ্যাপ্রুভ না করা হয় জিএসটির ওই রেটগুলো, তাহলে কি কেউ ওই জিএসটির টাকাটা দিতে পারবে না, বা সরকার ওই জিএসটির টাকাটা তুলতে পারবে না কারোর কাছ থেকে। তো তার জন্য কি এই সমস্ত জিনিস আমাদেরকে অ্যাপ্রুভ করাতে হয়, এই বিলটাকে অ্যাপ্রুভ করাতে হয়। এবার এই বিল কোথায় ওঠে, এই ফাইন্যান্স বিল
কোথায় ওঠে? লোকসভাতে ওঠে। তাহলে লোকসভাতে উঠলে এরপর সেটা রাজ্যসভাতে যাবে, রাজ্যসভাতে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হয়ে তারপর প্রেসিডেন্টের কাছে যাবে। এবার প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করে দিলে তবেই সেটা পুরো দেশ জুড়ে লাগু হয়ে যাবে। এবার এখানেই চলে আসে বিভিন্ন বিষয়, যেমন এখানে বলা হলো যে ইনকাম ট্যাক্স সেম রাখা হলো। তাহলে লোকসভাতে এই বিলটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর যাবে কোথায়? রাজ্যসভাতে। এবার রাজ্যসভাতে গিয়ে বললো যে আমরা এই বিলটাকে অনির্দিষ্টকালের জন্য রেখে দেবো। রাজ্যসভা কোনো বিলকে ম্যাক্সিমাম কত? 6 মাসের জন্য রাখতে পারে। এবার রাজ্যসভা যদি এই বিলগুলো সমস্ত পয়েন্টকে পেন্ডিং রেখে দেয়, মানে বললো যে আমি কিছুদিন পরে বা আমরা কিছুদিন পরে এটাকে অ্যাপ্রুভ করে দেবো, তো সেক্ষেত্রে কি হলো? সেক্ষেত্রে আমাদের বাজেট কখন হয়? বাজেট নর্মালি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয়। আর এই যে এই ইনকাম ট্যাক্স, জিএসটি, এইগুলো চালু হয়ে যায় কবে থেকে? চালু হয়ে যায় হলো 1 এপ্রিল থেকে। চালু হয়ে যায় 1 এপ্রিল থেকে। এবার এটাই যদি রাজ্যসভাতে আটকে যায়, মোটামুটি 6 মাসের জন্য আটকে যায়, তাহলে ফেব্রুয়ারি মাসের পরে কত? 6 মাস, আগস্ট মাস পর্যন্ত রাজ্যসভা এই বিলগুলোকে হয়তো আগস্ট মাস পর্যন্ত ঝুলিয়ে দিল। তাহলে জিএসটি কিন্তু আর এপ্রিল মাস থেকে লাগু হবে না। ওই জন্যই এখানে কি করা হয়? এখানে দেখা হয় যে যে বিষয়গুলো খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট, সেগুলোকে রাজ্যসভার কাছে আর অত অ্যাপ্রুভালের জন্য বেশি দেরি করে রাখা হয় না। এই পয়েন্টগুলোকেই একসাথে বলা হয় মানি বিল। ফাইন্যান্সিয়াল বিলের এই কিছু কিছু পয়েন্টকে একসাথে রেখে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল, যেগুলো ইমিডিয়েট অ্যাপ্রুভ করানো প্রয়োজন, লোকসভার স্পিকার সেই পয়েন্টগুলোকে আলাদা করে একটা সেপারেট বিল বানিয়ে দেন। সেই বিলটাকেই বলা হয় মানি বিল। যেমন এর ভেতরে যদি আমি দেখি যে এই ইনকাম ট্যাক্স, এটা কিন্তু মোস্ট ভাইটাল, এটাকে আমাদের খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করাতে হবে। তাহলে এইটা খুব ভাইটাল। জিএসটি খুবই ভাইটাল। কর্পোরেট ট্যাক্স খুবই ভাইটাল। আচ্ছা, পেট্রোল ডিজেলে জিএসটির ইনসার্ট, এটাও কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা প্রয়োজন। এই পেট্রোল ডিজেলে যে জিএসটি ইনসার্ট হবে, কত পার্সেন্ট জিএসটি ইনসার্ট হবে সেটাও কিন্তু মেনশন করা থাকবে, কিন্তু সেই বিষয়ে রাজ্যসভার মতামত প্রয়োজন। সেই বিষয়ে রাজ্যসভার মতামত প্রয়োজন। দেশের ইনকাম হবে ঠিকই, কিন্তু তার আগেও ইম্পর্টেন্ট হলেও তার আগেও রাজ্যসভার মতামত জানাটা প্রয়োজন। রাজ্যসভা যদি এতে কোনো সংশোধন করতে চায়, সেই সংশোধনটাকেও কিন্তু মাথায় রাখা প্রয়োজন। তার জন্য এটাকে আর ইমিডিয়েট অ্যাপ্রুভালের জন্য দেওয়া হবে না। তাহলে এই আয়ের বিভিন্ন বিষয়, এই তিনটে আমি ইমিডিয়েট অ্যাপ্রুভালে পাঠিয়ে দিলাম, কিন্তু পেট্রোল ডিজেলকে কিন্তু ইমিডিয়েট অ্যাপ্রুভালে পাঠাবো না। তাহলে এই ফাইন্যান্সিয়াল বিলের এই যে বিষয়গুলো ইমিডিয়েট অ্যাপ্রুভালে পাঠাবো, সেইগুলোকেই বলা হবে মানি বিল। আচ্ছা, যদি এইটা বলি, রাশিয়া থেকে 500 কোটি টাকা লোন, এটাও কিন্তু ভাইটাল, কিন্তু এর জন্য কিছু আলোচনা দরকার, বিভিন্ন মেম্বারদের থেকে আলোচনা দরকার। রাজ্যসভার মেম্বাররা যদি লজিক দেখাতে পারে যে না, রাশিয়া থেকে না নিয়ে অন্য কোনো দেশ থেকে লোন নিলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেটা অ্যাপ্রুভ করা যায়। তো এক্ষেত্রে এইটাকে আমরা ভাইটাল হলেও এটাকে ইমিডিয়েট অ্যাপ্রুভালের জন্য রাখলাম না। তো এই 5টা পয়েন্টের ভেতর দেখলাম যে এই 3টে পয়েন্ট ইমিডিয়েট অ্যাপ্রুভালের জন্য দরকার। আর কি? এই যে কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনের জায়গাটা, এটা যদি ইমিডিয়েট অ্যাপ্রুভ করা না হয়, তাহলে কিন্তু টাকা কনসলিডেটেড ফান্ড থেকে বেরোবে না। এবার এটাই যদি সেই রাজ্যসভাতে গিয়ে ঝুলে যায়, রাজ্যসভাতে গিয়ে যদি 6 মাসের জন্য পেন্ডিং থেকে যায়, তাহলে দেশের অনেক কাজ বন্ধ হয়ে যাবে। তো তাহলে সেখানে কি করা হবে? সেখানেও এইটাকে ইমিডিয়েট অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দেওয়া হবে। তাহলে এটাকেও কি আমি ইমিডিয়েট অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দেবো। এবার এটা কি? লোন পরিশোধ। লোন পরিশোধের ব্যাপারটা কি? লোন পরিশোধও ইমিডিয়েট দরকার। লোন পরিশোধটাকে যদি আমি ইমিডিয়েট অ্যাপ্রুভ না করাই, তাহলে অন্য দেশের সাথে হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি এই লোন পরিশোধটাও আমাদের ইমিডিয়েট অ্যাপ্রুভালের প্রয়োজন। এরপরে একটা পয়েন্ট রেখেছি, জাতীয় পশু বাঘ। জাতীয় পশু বাঘ থেকে হাতিতে কনভার্ট করা। এক্ষেত্রে যখন এই টপিকটা তোলা হয়েছে, তার নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্স আছে। এবার এই ফাইন্যান্স বিল কোথায় ওঠে? শুধুমাত্র লোকসভাতে। তাহলে লোকসভার মেম্বাররা নিজেদের মতো করে চাইলে তো হবে না, রাজ্যসভার মেম্বারদেরও কনসার্ন লাগবে। তো সেক্ষেত্রে রাজ্যসভার মতামতটা খুবই প্রয়োজন। ওই জন্য এটাকে ভাইটাল পয়েন্ট হলেও সেটাকে আমি ইমিডিয়েট অ্যাপ্রুভ করাবো না। কারণ বাঘ থেকে হাতি করতে গেলে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে বা কোথায় কোথায় কত খরচ হবে, সে বিষয়ে রাজ্যসভা বা প্রেসিডেন্টের ভাইটাল মতামতটা প্রয়োজন। এই জন্য এটাকে আমি কিছুদিনের জন্য পেন্ডিং রেখে দেবো, এটাকে আর ইমিডিয়েট অ্যাপ্রুভ করাবো না। ঠিক একইভাবে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের যে অ্যালাউন্স, তাতেও যদি চেঞ্জ করাতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রেও কিন্তু ইমিডিয়েট চেঞ্জ হবে না।
কারণ কি? কারণ এই যে ভাইস প্রেসিডেন্টের যে নির্বাচন হয়, ভাইস প্রেসিডেন্ট মেইনলি রাজ্যসভার যে মেম্বাররা থাকে তাদের ভেতর একজন নির্বাচিত হয়। তাহলে এই ভাইস প্রেসিডেন্টের অ্যালাউন্সে আমি চেঞ্জ করছি, তার মানে রাজ্যসভার কনসার্ন অবশ্যই দরকার। তো সেক্ষেত্রে যদি রাজ্যসভার কনসার্ন না নিই, এটা কিন্তু অ্যাপ্রুভ ঠিকঠাক করে করা যাবে না। এটাকেও ভাইটাল পয়েন্ট হলেও এটাকেও আমি ইমিডিয়েট রাখবো না। তারপরে এই স্টেট ট্যাক্সের ব্যাপারটা যেটা বললাম, সেটাও কিন্তু আমি ইমিডিয়েট পয়েন্টে রাখবো না। তাহলে আমি এখানে দেখলাম যে এখানে এই তিনটে পয়েন্ট ইমিডিয়েট অ্যাপ্রুভ করা প্রয়োজন, আর এই দুটো পয়েন্ট ইমিডিয়েট অ্যাপ্রুভ করা প্রয়োজন। তাহলে যে যে বিষয়গুলো ইমিডিয়েট অ্যাপ্রুভ করা প্রয়োজন, সেই বিষয়গুলোকে আলাদা করে আমি মানি বিলের ক্যাটাগরিতে ফেলে দেবো। লোকসভা স্পিকার কি করেন, এই পয়েন্টগুলোকে আলাদা করে তুলে একটা আলাদা বিল বানিয়ে সেটাকে মানি বিল হিসাবে লোকসভাতে পেশ করান, লোকসভা সেটা অ্যাপ্রুভ করে দেয়, তারপর রাজ্যসভাতে যায়, রাজ্যসভা 14 দিনের ভেতর সেটাকে অ্যাপ্রুভ করে দেয়, তারপর সেটাকে প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। আর মানি বিল হলে প্রেসিডেন্ট তো সেটা অ্যাপ্রুভ করেই দেয়। তো এই হলো এই বিভিন্ন পয়েন্ট থেকে মানি বিলটাকে সরিয়ে নেওয়া হলো। এবার এই যে বাকি পয়েন্টগুলো আছে, এই বাকি পয়েন্টগুলোর ভেতর আরেকটু যদি ভালোভাবে দেখা হয়, এই যে যেমন জাতীয় পশু বাঘ থেকে হাতি করা হবে, এটা চেঞ্জ করার জন্য রাষ্ট্রপতির কাছ থেকে প্রথমে পারমিশন নিতে হবে। কিছু কিছু বিষয় আছে যেখানে কোনো কাজ করতে গেলে প্রথমেই রাষ্ট্রপতির কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হয়, মানে রাষ্ট্রপতির কনসার্ন নিয়ে নিতে হয়, রাষ্ট্রপতিকে জানিয়ে করতে হয় যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। হ্যাঁ, এবার রাষ্ট্রপতি যদি তাতে বাধা দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই কাজটা আর করা যাবে না। তো সেই রকম হচ্ছে এই জাতীয় পশুর টপিকটা, জাতীয় পশু বাঘ থেকে হাতি যদি করতে হয়, তাহলে রাষ্ট্রপতির কাছ থেকে প্রায়র কনফার্মেশন নিতে হবে। রাষ্ট্রপতি যদি বলেন যে হ্যাঁ আমি এটা অ্যালাউ করছি, তাহলে এই পয়েন্টটা এই বিলে ইনসার্ট করা যাবে। তো সেক্ষেত্রে কি দেখলাম, এটা আমার রাষ্ট্রপতির প্রায়র পারমিশন লাগবে। আচ্ছা, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের অ্যালাউন্স, এটা কি আমার প্রেসিডেন্টের কাছ থেকে আগে থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন আছে? কারণ আগে থেকে কনসার্ন নিতে গেলে প্রেসিডেন্ট তো বলবেই যে আমার বেতনে কেন কমতে হবে, তিনি তো সেটা ডাইরেক্ট নাকচ করেই দেবেন। তো সেক্ষেত্রে এই প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের অ্যালাউন্সে এই যে কমতি করছি, এটা আগে থেকে প্রেসিডেন্টের কনসার্ন নেওয়া লাগে না। আচ্ছা, স্টেট ট্যাক্সের ব্যাপারটা, এটাতেও আমাদের প্রেসিডেন্টের কনসার্ন নেওয়া লাগে না। এই দুটোর ক্ষেত্রে যদি দেখি, পেট্রোল ডিজেলকে আমি জিএসটির ভেতর ইনসার্ট করব, এটাতে কিন্তু এটা ভাইটাল হলেও প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, রাজ্যসভা বা লোকসভার এমপিরা দুজনে মিলে ডিসকাস করে নিলেই হয়ে যায়। তো সেক্ষেত্রে এটাতেও কি প্রেসিডেন্টের কনসার্ন নেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু রাশিয়া থেকে 500 কোটি টাকা লোন নেবো বা অন্য কোনো কান্ট্রি থেকে 500 কোটি টাকা লোন নেবো, আমাদের ভারতবর্ষের সাথে অন্য কোনো দেশের যে ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে, সেই রিলেশনের কথা মাথায় রেখে কিন্তু এইসব চিন্তা ভাবনা করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রেসিডেন্টের কনসার্ন নেওয়াটা প্রথমে অবশ্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে এই লোন নেওয়ার ক্ষেত্রে আমি কি করব, প্রেসিডেন্টের কনসার্ন নেব। এবারে যদি আমরা দেখি যে এই সবগুলোই কিন্তু ফাইন্যান্সিয়াল বিলের আন্ডারে, এবার এই ফাইন্যান্সিয়াল বিলের আন্ডারে এগুলো আমি দেখলাম যে মানি বিলের ক্যাটাগরিতে পড়ে গেল, কিন্তু বাকিগুলোর ভেতর দেখলাম যে কিছু কিছু জিনিস প্রেসিডেন্টের আগে কনসার্ন নেওয়া প্রয়োজন, কিছু প্রেসিডেন্টের কনসার্ন নেওয়া প্রয়োজন নেই। তো যে বিষয়গুলো, যে পয়েন্টগুলো বা যে টপিকগুলো প্রেসিডেন্টের কনসার্ন নেওয়া প্রয়োজন, সেই সমস্ত টপিকগুলোকে একসাথে রেখে একটা আলাদা বিল বানানো হয়। সেই বিলটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল বিল পার্ট 1 বা ফাইন্যান্স বিল পার্ট 1 বা ফাইন্যান্স বিল টাইপ 1। এই পুরো ফাইন্যান্স বিলের যে পয়েন্টগুলোতে প্রেসিডেন্টের কনসার্ন আগে নেওয়া প্রয়োজন, সেই পয়েন্টগুলোকে আলাদা করে যদি আলাদা একটা বিল বানানো হয়, সেই বিলটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল বিল টাইপ 1 বা ফাইন্যান্সিয়াল বিল ক্যাটাগরি 1। আর যেগুলোতে প্রেসিডেন্টের কনসার্ন নেওয়ার প্রয়োজন নেই, সেইগুলোকে আলাদা করে একটা বিল বানানো হয়, সেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল বিল টাইপ 2 বা ক্যাটাগরি 2। তাহলে এই টাইপ 1-এ কোন কোন বিষয় আসবে, এই জাতীয় পশু চেঞ্জ করার বিষয়টা আসবে, রাশিয়া থেকে 500 কোটি টাকা লোন নেব সেই বিষয়টা চেঞ্জ করা আসবে, কিন্তু এই স্টেট ট্যাক্সকে কমিয়ে দেবো বা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের অ্যালাউন্স কমিয়ে দেবো বা পেট্রোল ডিজেলকে জিএসটির ভেতরে নিয়ে আসবো, এটা কিন্তু আমাদের টাইপ 2 তে চলে আসবে, ফাইন্যান্সিয়াল বিল টাইপ 2। তাহলে এই হলো মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিলের টাইপ 1 আর টাইপ 2। তো আশা করি এই ফাইন্যান্সিয়াল বিলের ব্যাপারটা বোঝা গেল। এবার মানি বিলের সাথে ফাইন্যান্সিয়াল বিল 1 আর ফাইন্যান্সিয়াল বিল 2 এই তিনটের কিছু ডিফারেন্স রয়েছে, খুবই সোজা। এই যা বলে দিয়েছি এর ভেতর থেকে আলাদা আলাদা করে পয়েন্ট তুলে নিয়ে খালি একটা ডিফারেন্স আকারে লেখা। তো
তো সেটা কি সেটা দেখি। তো ডিফারেন্স গুলো কি, এখানে একটা টেবিল বানিয়েছি। মানি বিলের কথা সংবিধানের 110 নম্বর ধারাতে উল্লেখ করা রয়েছে। মানি বিল কত? সংবিধানের 110 নম্বর ধারাতে। আর ফাইন্যান্সিয়াল বিল 1 বা ফাইন্যান্স বিলের কথা সংবিধানের 117 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এবার ফাইন্যান্সিয়াল বিল আবার দুই রকমের, টাইপ 1 আর টাইপ 2। তাহলে টাইপ 1 এরটা লেখা রয়েছে আর্টিকেল 117 1 নম্বরে। আর্টিকেল 117 1 নম্বরে হচ্ছে ফাইন্যান্সিয়াল বিল 1 এর কথা লেখা রয়েছে। আর ফাইন্যান্সিয়াল বিল 2 কত? আর্টিকেল 117 3 নম্বরে। 117 3 নম্বরে ফাইন্যান্সিয়াল বিলের কোন কোন বিষয়গুলো মানি বিল হবে সেটা মানি বিলের ক্লাসে বলে দিয়েছি। আর ফাইন্যান্সিয়াল বিল 1 আর 2 তে কোন কোন বিষয় থাকবে সেটা এর আগে বললাম। এবার এই ফাইন্যান্সিয়াল বিলের ভেতরে মানি বিলে যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো যেহেতু ইমিডিয়েট অ্যাপ্রুভালের প্রয়োজন, ওই জন্য সেই অ্যাপ্রুভালের জন্য টাইম কত? সেই অ্যাপ্রুভালের জন্য টাইম হলো 14 দিন। সেই টাইম কত? 14 দিন। মানি বিল কোথায় ওঠে? লোকসভাতে। লোকসভাতে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর যখন রাজ্যসভাতে যায় তখন রাজ্যসভাতে টোটাল কতদিন সময় পায়? 14 দিন সময় পায় অ্যাপ্রুভালের জন্য। কিন্তু অন্যান্য বিল যেমন ফাইন্যান্সিয়াল বিলের অন্য যে টপিকগুলো ছিল ওই টপিকগুলো দিয়ে যখন রাজ্যসভার কাছে ওই বিলটা যায় তখন সেই বিলটা অ্যাপ্রুভ করানোর জন্য সময় থাকে 6 মাস। ফাইন্যান্সিয়াল বিল 1 আর 2 দুটোর ক্ষেত্রেই সময় কত থাকে? 6 মাস। এবারে এই মানি বিল বা ফাইন্যান্সিয়াল বিল 1 2 এগুলো তো আর আলাদা করে কোনো বিল না, টোটাল একটা বিল থাকে ফাইন্যান্স বিল। এবার এই ফাইন্যান্স বিলে যে যে পয়েন্টগুলো থাকে সেগুলো তো আর লোকসভার এমপিরা নিজেরা মিলে সবকিছু ঠিক করে না। এখানে এই ফাইন্যান্স বিল তৈরি করার আগে কি করা হয়? লোকসভার যে এমপিরা থাকে তাদেরকে একটা ইন্টিমেশন দেওয়া হয় যে এবারের ফাইন্যান্স বিলে কি কি পয়েন্ট ইনক্লুড করতে হবে। ঠিক একইভাবে রাজ্যসভার যে এমপিরা থাকে তাদেরকেও একটা ইন্টিমেশন দেওয়া হয় যে আপনারা বলুন যে এবারের ফাইন্যান্স বিলে কি কি পয়েন্টকে ইনসার্ট করতে হবে। এবার লোকসভার এমপিরা কিছু পয়েন্ট দিল, রাজ্যসভার এমপিরা কিছু পয়েন্ট দিল। এবার এই সমস্ত পয়েন্ট মিলিয়ে ফাইন্যান্সিয়াল বিল তৈরি হলো। এই পয়েন্টগুলোর ভেতর ভাইটাল পয়েন্টগুলো যেগুলো লোকসভার এমপিরা দেয় তাদের ভেতর থেকেই মেইনলি এই মানি বিলের পয়েন্টগুলো চলে আসে। তাহলে এই মানি বিল কোথায় ওঠে? মানি বিল নরমালি লোকসভাতে ওঠে। মানি বিল কোথায় ওঠে? লোকসভাতে ওঠে। মানি বিল কি আলাদা কোনো বিল? আলাদা কোনো বিল না, ওই ফাইন্যান্স বিলেরই একটা পার্ট। তাহলে এই মানি বিল কোথায় ওঠে? লোকসভাতে। মানি বিল লোকসভাতে। এইটা মোস্ট ভাইটাল জিনিস, ওই জন্য লোকসভাতেই ওঠে। ফাইন্যান্সিয়াল বিল 1 এটাও কিন্তু মোস্ট ভাইটাল জিনিস, ওই জন্য এটাও কি? এটাও লোকসভাতেই ওঠে। আর ফাইন্যান্সিয়াল বিল 2টা সেটাও ভাইটাল, কিন্তু এই মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিল 1 এর মতন অত ভাইটাল না, এটাতে আলোচনা বেশি দিন ধরে প্রয়োজন। আর রাজ্যসভার এমপিরা যে প্রস্তাবগুলো দেন তার বেশিরভাগের ভেতরেই থাকে হচ্ছে এই ফাইন্যান্সিয়াল বিল 2 এর ক্যাটাগরিগুলো। তো ফাইন্যান্সিয়াল বিলটা লোকসভা বা রাজ্যসভা যে কোনো সভাতেই ওঠা যায়, মানে যে কোনো সভার এমপিরাই তুলতে পারে। তাহলে মানি বিল কোথায় ওঠে? লোকসভাতে। ফাইন্যান্সিয়াল বিল 1টা লোকসভাতে আর ফাইন্যান্সিয়াল বিল 2টা লোকসভা বা রাজ্যসভা যে কোনোটাতে। এবার এই মানি বিলে যে টপিকগুলো থাকবে বা যে পয়েন্টগুলো থাকবে সেগুলো কারা দেয়? সেগুলো দেয় হলো লোকসভার মিনিস্টাররা, মানে সংসদে যত মিনিস্টার বা মন্ত্রীরা রয়েছেন তারাই মেইনলি দেয় হলো এই মানি বিলের পয়েন্টগুলো। তাহলে এই মানি বিলের পয়েন্ট বা মানি বিল কে তোলে? সেটা হচ্ছে মিনিস্টার বা মন্ত্রী। ফাইন্যান্সিয়াল বিল 1 এতে যে টপিকগুলো থাকে সেগুলো মেইনলি কারা দেয়? সেগুলো মেইনলি দেয় হলো মিনিস্টার বা নর্মাল এমপি। মিনিস্টার বা নর্মাল এমপি যে কেউ দিতে পারে, কিন্তু সেটা কি? সেটা আমাদের লোকসভারই হতে হবে। লোকসভার মিনিস্টার বা এমপি যে কেউ হতে পারে। তাহলে কি হতে পারে? মিনিস্টার বা এমপি, শুধুমাত্র লোকসভার। আর ফাইন্যান্সিয়াল বিল 2টা কি? 2টা মিনিস্টারও দিতে পারে, যে কোনো এমপিও দিতে পারে। লোকসভা বা রাজ্যসভা যে কোনো মিনিস্টার দিতে পারে বা যে কোনো এমপি দিতে পারে। তাহলে একটা কমন লিখে দিলাম এমপি। যে কোনো এমপি ওই ফাইন্যান্সিয়াল বিল 2টা সংসদে উপস্থাপন করতে পারে। এরপরে যেমন দেখি যে মানি বিলের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো ফাইন্যান্স বিলে ইনসার্ট করার জন্য রাষ্ট্রপতির কনসার্ন লাগবে। তো ইনিশিয়ালি মানি বিলের যে পয়েন্টগুলো সেগুলোর জন্য রাষ্ট্রপতির কনসার্ন লাগবে। তাহলে রাষ্ট্রপতির কনসার্ন মানি বিলের ক্ষেত্রে লাগবে।
ফাইন্যান্সিয়াল বিল 1 এর ক্ষেত্রেও রাষ্ট্রপতির কনসার্ন লাগবে, সেটা এর আগে বললাম। আর ফাইন্যান্সিয়াল বিল 2 এর জন্য রাষ্ট্রপতির কনসার্ন লাগে না। তাহলে কোন কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির কনসার্ন লাগে? মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিল 1 এর। ফাইন্যান্সিয়াল বিল 2 এর জন্য রাষ্ট্রপতির কাছ থেকে আলাদা পারমিশনের প্রয়োজন হয় না। এবারে যদি দেখি যে এই ফাইন্যান্সিয়াল বিল বা ফাইন্যান্স বিল, এই তিনটেই কিন্তু ফাইন্যান্স বিলের আন্ডারে। তো ফাইন্যান্স বিল শুধুমাত্র লোকসভাতেই ওঠে, বাজেটের পর শুধুমাত্র লোকসভাতে ওঠে। সেই পয়েন্টগুলো লোকসভা, রাজ্যসভা বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু ওঠে কোথায়? লোকসভাতে। তার মানে প্রথমে লোকসভাতে পাস হবে, এবার লোকসভাতে পাস হওয়ার পর সেটা কোথায় যায়? সেটা যায় হলো রাজ্যসভাতে। এবার রাজ্যসভাতে গিয়ে সেটা কি হয়? রাজ্যসভাতে গিয়ে এই মানি বিলের ক্ষেত্রে কি হবে? রাজ্যসভার ক্ষেত্রে মানি বিল যখন রাজ্যসভাতে যায়, তখন কিন্তু রাজ্যসভার এমপিরা সেই মানি বিলটাকে আটকে রাখতে পারে না, সেটাকে তাদের অ্যাপ্রুভ করতেই হয়। তাহলে তার মানে কি, মানি বিলের ক্ষেত্রে তারা ওই বিলটাকে রিজেক্ট করতে পারবে না। তাহলে রিজেক্ট করতে পারবে না, তাহলে কি পয়েন্টগুলো পরপর লিখি। তাহলে বিলের ক্ষেত্রে রিজেক্ট করতে পারবে না। এবার মানি বিলে যে পয়েন্টগুলো লেখা রয়েছে সেখানে কিছু মডিফাইও করতে পারবে না। তাহলে লোকসভার এমপিরা কি করতে পারে না? মডিফাইও করতে পারে না। মানি বিলে রাজ্যসভার এমপিরা কোনো পয়েন্টে মডিফাই করে দিতে পারে না, বলতে পারে না যে এই পয়েন্টটা ভুল আছে, তাহলে আমরা এটাকে কেটে একটুখানি অন্য পয়েন্ট করে দিই, এরকমটা করতে পারে না। হ্যাঁ, যদি পরিবর্তন করতে হয় তাহলে সেটাকে লোকসভাতে একবার পাঠাতে পারে, মেনশন করে দিতে পারে যে এই পয়েন্টটাতে একটু ভুল রয়েছে বা এই পয়েন্টটাতে এইটা কারেকশন করা প্রয়োজন, তো সেটা মডিফাই করার জন্য রেকমেন্ড করতে পারে। তাহলে কি রেকমেন্ড করতে পারে। এবার রাজ্যসভা হয়তো কোনো একটা পয়েন্ট নিয়ে লোকসভাকে সেই পয়েন্টটা রেকমেন্ড করে দিল। এবার এর মানে এই নয় যে লোকসভার এমপিরা ওই পয়েন্টটাকে মডিফাই করবেই। লোকসভার এমপিরা বা লোকসভার মন্ত্রীরা সেটাকে চেঞ্জ করতেও পারে, নাও করতে পারে, সেটা ওই লোকসভার এমপিদের মন মর্জি। তো এটা হলো মানি বিলের ক্ষেত্রে। এবার ফাইন্যান্সিয়াল বিল 1 এর ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল বিল 1 এর ক্ষেত্রেও তাই হয়। ফাইন্যান্সিয়াল বিল 1 এর ক্ষেত্রে রাজ্যসভার এমপিরা কি করে? 6 মাস তো আটকে রাখে, কিন্তু সেটাকে রিজেক্ট করে দিতে পারে না, বলতে পারে না যে এটা আমরা পাস করব না। 6 মাসের পরে যদি আরো আটকে রাখে তাহলে ধরে নেওয়া হয় যে ওই বিলটা রাজ্যসভাতে পাস হয়ে গেছে। তাহলে এখানে কি করতে পারে? ফাইন্যান্সিয়াল বিল 1 এর ক্ষেত্রে রিজেক্ট তো করতে পারে না, তাহলে পাস তো করে দিতেই হবে। হ্যাঁ, 6 মাস হয়তো আটকে রাখতে পারে, কিন্তু পাস করে দিতেই হবে। তাহলে এখানেও কি রিজেক্ট করতে পারে না। এবার মডিফাইয়ের ব্যাপারটা, মডিফাইরা করতে পারে, বা সেটাতে মডিফাই করার জন্য লোকসভাতে রেকমেন্ডও করতে পারে। তাহলে মানি বিলে যেরকম মডিফাই করতে পারছিল না, ফাইন্যান্সিয়াল বিল 1 এর ক্ষেত্রে কি করতে পারে? মডিফাই করতে পারে। যেমন ওই যে আগের লিস্টটাতে দেখেছিলাম যে রাশিয়া থেকে 500 কোটি টাকা লোন নেওয়া হবে। তাহলে ওই 500 কোটি টাকা লোন নিয়ে এবারে ওই 500 কোটির জায়গায় এরা হয়তো মডিফাই করে এলো যে না, 600 কোটি টাকা লোন নাও। তো সেক্ষেত্রে কি হবে? এই ফাইন্যান্সিয়াল বিল 1 এ সেটা মডিফাই করা যায়। তাহলে রাজ্যসভা কি করতে পারে? মডিফাই করতে পারে। আর মডিফাই যখন করতে পারে, তো মডিফাই করানোর জন্য লোকসভাকে রেকমেন্ডও করতে পারে। তাহলে কি লোকসভাকে রেকমেন্ডও করতে পারে। এটা হলো। আর ফাইন্যান্সিয়াল বিল 2 এর ক্ষেত্রে এই সবগুলোই পারে। ফাইন্যান্সিয়াল বিল 2 এটা যেটা পয়েন্ট, সেখানে রাজ্যসভার এমপিদের কাছে পাওয়ার থাকে যে তারা সেটাকে অ্যাপ্রুভ করবে না, সেটাকে পেন্ডিং রেখে দিতে পারে যতদিনের জন্য খুশি। বললো যে আমরা ওটাকে অ্যাপ্রুভই করবো না, তাহলে কি ওটাকে রিজেক্টও করে দিতে পারে। এবার রিজেক্ট যেটাকে করতে পারছে সেটাকে মডিফাইও করতে পারবে, আবার সেটাকে মডিফাই করার জন্য লোকসভাকে রেকমেন্ডও করতে পারে। তাহলে কি মডিফাইও করতে পারে আর রেকমেন্ডও করতে পারে। তাহলে এই হলো মেইনলি কিছু পার্থক্য। আরো একটা পয়েন্ট আছে যে এই মানি বিল, ফাইন্যান্সিয়াল বিল, ফাইন্যান্স বিল, এগুলো সিম্পল মেজরিটিতে পাস হয়ে যায়। সিম্পল মেজরিটি মানে কি? অর্ধেকের বেশি ভোট দিয়ে দিলে, অর্ধেকের বেশি লোক যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে এগুলো পাস হয়ে যায়। যেমন মানি বিল হয়তো রাজ্যসভাতে উঠলো বা লোকসভাতে উঠলো, লোকসভাতে টোটাল সিট হলো 545, তার ভেতর হাফ সিট মানে 273, মিনিমাম 273 জন যদি এটাকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে সেই মানি বিলটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এর ক্ষেত্রেও সিম্পল মেজরিটি, এর ক্ষেত্রেও সিম্পল মেজরিটি, এর ক্ষেত্রেও সিম্পল মেজরিটি। হাফের থেকে এক বেশি এটাকেই বলা হয় সিম্পল মেজরিটি। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই কি সিম্পল মেজরিটি। তো এই হচ্ছে মানি বিল, ফাইন্যান্সিয়াল বিল 1 আর ফাইন্যান্সিয়াল বিল 2, এই তিনটের ভেতর কিছু ডিফারেন্স। এবার সংবিধান অনুযায়ী আমাদের 4 রকমের বিল হয়।
কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল মানে সংবিধান সংশোধনী বিল, মানি বিল, ফাইন্যান্সিয়াল বিল আর অর্ডিনারি বিল বা সাধারণ বিল। এর ভেতরে মানি বিল আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এর আগের ক্লাসে বলেছি, আর আজকের ক্লাসে এই ফাইন্যান্সিয়াল বিলটা দেখলাম। এর পরে রয়েছে অর্ডিনারি বিল বা সাধারণ বিল। আর এই বিভিন্ন টাইপের বিল পাস হওয়া নিয়ে একটা বিষয় রয়েছে, সেটা হলো জয়েন্ট সিটিং বা সংযুক্ত অধিবেশন। তো এই অর্ডিনারি বিল আর জয়েন্ট সেশন এই দুটো আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। আশা করি এই মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিল এই দুটো সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে এই ভিডিওগুলোতে একটা লাইক করো। এই ক্লাস সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের ক্লাসে।